কালো বটগাছের ছায়া, ষষ্ঠ পর্ব। রাত 12টার সেই ডাক। রাত তখন 11:42। আমার হাতে আর মাত্র 18 মিনিট। ফোনের স্ক্রিনে এখনও সেই একই লেখা জ্বলছে, রাহাত, আমি অপেক্ষা করছি। আমি অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম। মনের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আমি কি সত্যিই সেখানে যাব? সব কিছু ভুলে যাই, এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যায়। অন্যদিকে মনে হচ্ছিল, এতদিন ধরে যে রহস্য আমাকে তাড়া করছে তার শেষ না জেনে আমি কোনোদিন শান্তি পাব না। তার ওপর দাদার ডায়েরির শেষ পাতায় লেখা কথাগুলো, করিম পারেনি, তুমি পারবে। আমি জানতাম না মায়া আমার কাছে কি চায়, কিন্তু একটা বিষয় বুঝেছিলাম, সে আমাকে শুধু ভয় দেখাচ্ছে না, সে আমাকে কোনো একটা কাজ করাতে চাইছে। রাত 11:47। আমি বাড়ি থেকে বের হলাম। রাস্তা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। সাধারণত এই সময় দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়, কোনো না কোনো বাড়ি থেকে মানুষের কথা ভেসে আসে, কিন্তু সেদিন যেন পুরো গ্রাম ঘুমিয়েছিল। আমি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। কিছু দূর যেতে আমার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই। আই এম রেডি টু কন্টিনিউ whenever you are। শুধু একটা ছবি। ছবিটা খুলতেই আমি থেমে গেলাম। ছবিতে দেখা যাচ্ছে কালো বটগাছ, আর গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, লম্বা চুল। আমি ছবিটা বড় করে দেখলাম, মায়া। কিন্তু ছবির সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অন্য কিছু। ছবির ডান পাশে আমার মোটরসাইকেলটাও দেখা যাচ্ছে, অর্থাৎ ছবিটা এমন সময় তোলা হয়েছে যখন আমি এখনও বটগাছের কাছে পৌঁছাইনি। আমি রাস্তার দিকে তাকালাম, চারপাশে কেউ নেই। তাহলে ছবিটা তুলল কে? আমি ফোনটা পকেটে ঢুকিয়ে দ্রুত মোটরসাইকেল চালাতে শুরু করলাম। রাত 11:95। আমি বটগাছের কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকেই দেখতে পেলাম গাছের নিচে একটা ছোট আলো জ্বলছে। মনে হলো কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মোটরসাইকেল থামালাম, কিন্তু কাছে গিয়ে দেখি কেউ নেই, শুধু মাটির ওপর একটা পুরনো লণ্ঠন। আমি লণ্ঠনটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ সেটা নিজে থেকেই জ্বলে উঠল। আমি পিছিয়ে গেলাম। তারপর গাছের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এসেছ? আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি বললাম, মায়া। কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর গাছের ডান দিক থেকে খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ, তুমি সত্যিটা জানতে চেয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। তাহলে ডায়েরিটা খুলে শেষ পাতাটা পড়ো। আমি দাদার ডায়েরিটা বের করলাম। শেষ পাতাটা খুলতেই দেখি আগের লেখার নিচে নতুন একটা লাইন। আমি শপথ করে বলতে পারি এই লাইনটা সেখানে আগে ছিল না। লেখা ছিল, যে সত্যি লুকানো হয়েছে সেটা আজ প্রকাশ করতে হবে। তার নিচে একটা নাম, করিম মিয়া। আমি অবাক হয়ে বললাম, দাদা কি করেছিলেন? গাছের ওপর থেকে শুকনো পাতার শব্দ হলো। তারপর মায়ার কণ্ঠ, সে আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি চুপ করে রইলাম, কিন্তু সে একা ছিল। আমি বললাম, তারপর? কিছুক্ষণ নীরবতা। তারপর সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল একদিন সত্যিটা সবাইকে বলবে। আমি ধীরে বললাম, কিন্তু সে বলেনি। মায়া কণ্ঠ আরও নিচু হয়ে গেলে, সে ভয় পেয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমার দাদা হয়তো সারা জীবন অপরাধবোধ নিয়ে বেঁচেছিলেন। আমি বললাম, তুমি আমার কাছে কি চাও? কিছুক্ষণ কোনো উত্তর এল না। তারপর গাছের পেছন থেকে মায়া বেরিয়ে এলো, সাদা পোশাক, মুখে কোনো রাগ নেই, শুধু অদ্ভুত একটা বিষণ্ণতা। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি প্রতিশোধ চাই না। আমি অবাক হয়ে গেলাম। তাহলে? সে বলল, আমি চাই মানুষ জানুক সেদিন আমার সঙ্গে কি হয়েছিল। আমি কিছু বলতে পারলাম না। মায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তারপর বলল,
কিন্তু সবাই সত্যিটা জানতে চায় না। হঠাৎ দূরে একটা গাড়ির শব্দ শোনা গেল। মায়া থেমে গেল। তার মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। সে গাছের দিকে তাকিয়ে বলল, ওরা আসছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কারা? মায়া কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ বাতাসের ঝাপটা এলো। লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি ফোনের টর্চ জ্বালালাম। রাস্তার দিকে তাকিয়ে দেখি দূরে ৩ জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে টর্চ। তারা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ভেবেছিলাম গ্রামের লোক, কিন্তু তাদের একজনকে দেখে আমার বুক কেঁপে উঠল। আমি তাকে চিনতাম। সে ছিল সেই বৃদ্ধের ছেলে। আমি বললাম, আপনারা এখানে কেন? কেউ উত্তর দিল না। ৩ জনই গাছের সামনে এসে দাঁড়ালা। তারপর মাঝখানের লোকটা বলল, ডায়েরিটা আমাদের দাও। আমি বললাম, কেন? সে বলল, ওটা তোমার কাছে থাকার কথা নয়। আমি ডায়েরিটা শক্ত করে ধরে বললাম, আপনারা কি জানেন? লোকটা বলল, তুমি যত কম জানবে তত ভালো। আমি বললাম, মায়ার সঙ্গে আসলে কি হয়েছিল? তখন তাদের পিছনে দাঁড়ানো তৃতীয় লোকটা হঠাৎ বলল, চুপ করুন। তার গলায় আতঙ্ক। আমি তাকিয়ে দেখি তার চোখ গাছের দিকে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। মায়া নেই, কিন্তু গাছের নিচে তার ছায়া একেও দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে। মানুষ নেই, কিন্তু ছায়া আছে। তারপর সেই ছায়া ধীরে ধীরে ৩ জন লোকের দিকে এগিয়ে গেল। ৩ জনই পিছিয়ে গেল। একজন কাঁপতে কাঁপতে বলল, না না, আবার না। তারা মায়াকে চেনে। হঠাৎ প্রথম লোকটা দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু কয়েক পা যেতেই থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে মায়া। সে পিছিয়ে এলে, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করো। মায়া কোনো কথা বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইলে। আমি দেখলাম লোকটার মুখে ভয়ের ছাপ। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছিলাম। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার দাদা শেষ পর্যন্ত সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে থামিয়েছিলাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। আপনারা? লোকটা মাথা নিচু করল। হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ যদি সত্যিটা প্রকাশ পেত, পুরো গ্রামের অনেক মানুষের নাম সামনে চলে আসত। আমি বললাম, মায়াকে আপনারা কি করেছিলেন? সে চোখ বন্ধ করল। আমরা তাকে বিশ্বাস করিনি। তারপর আরেকজন বলল, ওকে বাঁচানো সম্ভব ছিল। আমি তাকালাম। সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরা কাউকে যেতে দিইনি। হঠাৎ মায়া তাদের সামনে এসে দাঁড়াল। তারপর খুব শান্ত গলায় বলল, এবার সত্যিটা বলো। ৩ জনই মাথা নিচু করল। কেউ কোনো উত্তর দিল না। মায়া আবার বলল, সবাইকে বলো। ঠিক তখনই দূরে ফজরের আজানের প্রথম ধ্বনি ভেসে এলো। মায়ার শরীরের চারপাশে কুয়াশা জমতে লাগল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিটা লিখে রাখবে। আমি বললাম, কোথায়? সে দাদার ডায়েরির দিকে তাকাল। এই ডায়েরির শেষ পাতায়। তারপর ধীরে ধীরে সে পিছিয়ে গেল। কুয়াশার মধ্যে মিলিয়ে যাওয়ার আগে শেষবার বলল, তারপর আমি চলে যাব। আমি ডায়েরি খুললাম, কলম বের করলাম, কিন্তু লিখতে গিয়ে দেখলাম শেষ পাতায় আগে থেকে একটা বাক্য লেখা, মায়া মিথ্যে বলেনি। আমি অবাক হয়ে গেলাম। তার নিচে আরেকটা লাইন নিজে থেকেই ফুটে উঠল, কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। আমি থেমে গেলাম, কারণ ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটি অচেনা ছবি। ছবিটা খুলতেই আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছি। ছবিতে আমি, আমার দাদা আর মায়া ৩ জন একসঙ্গে দাঁড়িয়ে আছি। ছবির তারিখ ১৯৭০ সালের ১৭ আগস্ট। আমি ছবিটা বারবার দেখলাম। এটা অসম্ভব। আমি তখন জন্মাইনি। আমার দাদাও তখন তরুণ। কিন্তু ছবির সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ছবির পেছনে দাঁড়িয়ে থাকা একজন চতুর্থ মানুষ।
তার মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো একটা ছায়া, আর ছবির নিচে লেখা, মায়াকে যে ডেকেছিল সে এখনও বেঁচে আছে। আমি বৃদ্ধের দিকে তাকালাম। তিনি তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন, তার মুখ সাদা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি এই মানুষটাকে চেনেন? বৃদ্ধ ছবিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, তারপর ছবিটা মাটিতে ফেলে দিলেন। কাপা গলায় বললেন, আমি ভেবেছিলাম সে মারা গেছে। আমি বললাম, কে? বৃদ্ধ আমার দিকে তাকালেন, তারপর খুব ধীরে বললেন, যে মায়াকে ডেকেছিল। তিনি থেমে গেলেন। সে তোমার দাদা নয়। আমি স্তব্ধ। বৃদ্ধ বললেন, সে ছিল আমার বাবা। ঠিক তখনই বটগাছের সব পাতা একসঙ্গে কেঁপে উঠল, আর গাছের ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এল, রাহাত। আমি জমে গেলাম। মায়ার কণ্ঠ নয়, এটা ছিল একজন পুরুষের কণ্ঠ। তোমার দাদার গল্প তুমি শুনেছ? কিছুক্ষণ নীরবতা, তারপর, এবার আমার গল্প শুনবে? বৃদ্ধ চিৎকার করে উঠলেন, দৌড়াও। আমরা দুজন দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে ভেসে আসতে লাগল এক অদ্ভুত হাসি, আর সেই হাসির সঙ্গে মিশেছিল মায়ার কান্না। সেদিন ভোরে বাড়িতে ফিরে আমি ডায়েরিটা খুললাম। শেষ পাতায় তখন নতুন করে একটা বাক্য লেখা, ষষ্ঠ রাত শেষ হয়েছে, তার নিচে সপ্তম রাতের অপেক্ষা করো। আমি জানতাম না সপ্তম রাতে কি অপেক্ষা করেছে, কিন্তু একটা বিষয় তখন পরিষ্কার, মায়া একমাত্র রহস্য নয়। কালো বটগাছের নিচে আরও একজন আছে, আর সে হয়তো মায়ার চেয়েও ভয়ঙ্কর। সপ্তম পর্ব শুনতে চাইলে আমাদের এই ঘনঘোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।